ইলিশের প্রথম সুঘ্রাণ বোধহয় পেয়েছিলাম পাঠ্য বইতে। ঘাটের ছবি, সেখানে লঞ্চ ভিড়েছে। ছবির নিচে যে গল্প ফাঁদা হয়েছিল সেখানে ছিল ইলিশ মাছ ভাজা বা ঝোলের রসালো বর্ণনা। গল্প নয়, একসময় সত্যি ছিল ঘাটের স্টিমারের রান্নার সেই স্বাদের। ঘাটের নাম গোয়ালন্দ। এইখানে বসে থাকলে যে গাঙের শব্দটা পরে তো বাঘের মতো, এবং তখন এই যে কত স্টিমার আসতো এই গোয়ালন্দ বাজারে বা গোয়ালন্দতে কত ট্রেন আসতো, এই সব আপনার জানা দেখা। এখন গন্ধ নাই, ট্রেন আসতো খুলনা লোকাল, কলকাতা মেল, শিলিগুড়ি, রাজশাহী মেল, 18টা ট্রেন আসতো। এখান দিয়ে নাকি ওই যে শ্রমিকরাও যাতায়াত করতো, চা শ্রমিকরা যাতায়াত করতো। 1400 কুলি তখন ট্রেনে কাজ করতো, রেল কুলি ছিল। আপনারা এই যে কোন কোন মানে এই যে কয়টা ট্রেনে কাজ করতেন, কি তখনকার যাত্রীদের সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক আমার রেট ছিল 6 আনা। 6 আনা। এই 6 আনা দিয়ে আপনি কি মাল তুলতেন? এই যে সুটকেস, ওই একটা ব্যাগ, আপনি একটা ব্যাগ দিতেন, একটা বস্ত্র দিতেন, একটা সুটকেস দিতেন, এই জিনিস 6 আনা। হ্যাঁ, ওইটা ট্রেন থেকে নিয়ে স্টিমারে তুলে দিতেন। হ্যাঁ, আবার স্টিমার থেকে আবার মাল নিয়ে আবার ট্রেনে আসতেন। ট্রেনে আসতাম। তখন আপনারা 1400-র মতো ছিলেন নাকি? তাদের মধ্যে আপনারা বেঁচে আছেন 3 জন। আমি একা আছি। ও, সেই সময় আপনি একা বেঁচে আছেন। ও আচ্ছা আচ্ছা। ট্রেন আর স্টিমারে রান্নার একটা সুনাম ছিল। হ্যাঁ, তা তখন কি কি ধরনের রান্না হতো, কি কি রান্না হতো বলেন তো? ইলিশ মাছ রাঁধতো, মুরগির মাংস রাঁধতো, গরুর গোস রাঁধতো, সব চিংড়ি মাছ বোনা করতো, বড় বড় চিংড়ি মাছ বোনা করতো, ঠ্যাঙ্গালা চিংড়ি। আচ্ছা, ইলিশের একটা সুনাম আছে না গোয়ালন্দের? এটা নিয়ে বলেন তো, গোয়ালন্দের ইলিশ। গলন্দের ইলিশ বড় বড় ইলিশ, এই যে খোলা এসে ভরে যেত, মানুষের কলার পাতা দিয়ে দিয়ে মাছ নিয়ে আসতো। সে সময় তো সস্তা। আমার আব্বারা কাজ করতো, আমার আব্বার বড় বড় ইলিশ আনতো, আমরা করতাম কি ডিম আলা ইলিশ, জাল দিয়ে নুন দিয়ে খাইতাম, তেল চপচপ করতো তেল দিয়ে ইলিশ। আচ্ছা, আর এখানে যে তখনকার হোটেল ছিল বা স্টিমারের ভিতরে তো ইলিশ মাছ রান্না হতো। ইলিশ মাছ রান্না করতো বেশি, ইলিশ মাছটাই আমাদের এই গলন্দে বেশি চলতো। তখনকার মুরগির ঝোলের নাকি অনেক সুনাম ছিল। তখন ইলিশের দাম টাম কেমন ছিল আপনার কি মনে হয়? সস্তা ছিল, সে সময় তো সস্তা, প্রচুর ইলিশ না? হ্যাঁ, প্রচুর ইলিশ আসতো। আজ সেই ঘাট নেই, ফেরি, স্টিমার, লঞ্চ নেই। ট্রেনের যে কোলাহল তাও থেমে গেছে। দিনে একটি ট্রেনেরই দেখা পাওয়া যায়। আমরা যে গোয়ালন্দের কথা বলছি বা যেখানে এসে পৌঁছেছি, একসময় তা অতি সাধারণ গ্রাম ছিল। রেলওয়ে স্টেশন হওয়ার পর গোয়ালন্দের খ্যাতি বাড়ে। উত্তর পূর্ব বাংলা, আসাম অঞ্চলের মানুষদের কলকাতা যেতে গোয়ালন্দে এসে রেলগাড়িতে উঠতে হতো। ব্রিটিশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীবন্দর গোয়ালন্দ। কয়েক মাইল দীর্ঘ ছিল এই বন্দর। মালবাহী স্টিমারগুলো গন্তব্যে যাতায়াতের পথে গোয়ালন্দে এসে ভিড়ত। ঘাটের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত অসংখ্য ফ্ল্যাট বাঁধা থাকত। ফ্ল্যাট হচ্ছে ইঞ্জিনবিহীন স্টিমার। পণ্যবাহী স্টিমারগুলো এসব ফ্ল্যাটের গায়ে এসে ভিড়ত। ফ্ল্যাটে কর্মরত বিভিন্ন পর্যায়ের লোকজন স্টিমারের মালামাল খালাস ও বোঝার কাজ দেখাশোনা তদারকি করত। ভিড় তো কোথায় সে স্টিমার? এখানে এটা হচ্ছে নদী। ও, আমরা নদীতে আছি। আমরা নদীর ভিতরে আছি, মূল রাস্তা হলো এটা। বলে এটা, আর স্টিমার এসে থামতো এখানে। এখানে তোরা তো স্টিমার ঘাট স্টিমার দেখেন না? দেখিনি, আমি নদী দেখছি, স্টিমার ঘাট আমি দেখিনি। আপনি স্টিমার দেখেনি তো, নদী দেখছেন। নদী দেখছি। স্টিমার ঘাট থেকে কিছুটা ভাটিতে ছিল লঞ্চ ঘাট। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও। আপনি এই গোয়ালন্দ ঘাটে কি কাজ করতেন? নৌকা বাঁচি, চায়না আটানা করে পার করছি। যখন আপনি ওই যে পারাপার করতেন বলেন, কোথায় কোথা থেকে পারাপার? মনে করেন যে লজ এখান থেকে নিয়ে যেতাম ওই ফেরিঘাট, চায়না করে দিত নৌকায়, ওই পারাপার করতাম, ওখান থেকে লোক নিয়ে আসতাম, মানে যাত্রী, ওই 4 আনা 2 আনা 10 পাই 5 পাই এইসব দিত। কোথাকার যাত্রী ছিল এরা? মানে এরা বিভিন্ন জায়গার যাত্রী, ঢাকা যাবে, চিটাং যাবে, বা বিভিন্ন জায়গায় যাবে আর কি। অনেক নৌকা ছিল না? বহু নৌকা ছিল, ছাদি নৌকা ছিল, জালিদের নৌকা ছিল, পাড়ের গুদারার নৌকা ছিল, দাঁড় টানা নৌকা আসতো। হ্যাঁ, গুনটানা, গুনটানা, দাঁড়টানা, বড় বড় নৌকা, বড় বড় নৌকা আসতো। স্টিমার আসতো চাঁদপুর, নারায়ণগঞ্জ দিয়ে ওই দিক দিয়ে আসতো। খুলনার ট্রেন আসতো, এখান থেকে যাত্রী নিয়ে রাত 10টার দিকে এখান থেকে স্টিমার ছেড়ে দিত। তখন এই বাজারটা অনেক জমজমাট ছিল। হ্যাঁ, কম লক্ষ লোকের সমাবেশ ছিল। দিনের ভাগে লোক হারাই গেছে,
ডোল পিটে লোক খোঁজা লাগছে। মানে ওই ভিড়ের মধ্যে যদি কেউ হারা যেত। এখন তো মাইক হয়েছে, তখন তো মাইক ছিল না। তা তখন লঞ্চঘাটটা কোথায় ছিল? লজঘাটে যেখানে ছিল, যেখানে কানাইমত্তর ঘর না, এখন তো আর পানি না নেই। না, এখন পানি নাই, এখন শুকিয়েছে তো। আপনাকে একটু লঞ্চঘাটে যাই, চলেন। চলেন যাই। আপনার নৌকা কোথায় রাখতেন দেখি, আসেন। পাট, পেঁয়াজ, রসুন, ধান করে, হ্যাঁ। এটা মাছ ঘাটা, মাছ খোলা। আচ্ছা, ওই এটা মাছ খোলা, মানে সেই শুরু থেকেই শুরু থেকেই এখানেই। হ্যাঁ, হয়তো নদী ভাঙতে চাচ্ছে, নদী ভাঙতে চাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সেই, হ্যাঁ, মাছ খোলা। আর ফেরিঘাট তো তাই। হ্যাঁ, মানে লঞ্চঘাট হচ্ছে এটা। হলো লজঘাট। আচ্ছা, এটা এটা লজঘাট। কত লঞ্চ আসতো তখন? বহু লঞ্চ। সবাই এখানে সারি সারি লঞ্চ ছাড়তো কখন? 12টা ছাড়তো, 4টে ছাড়তো, 5টা ছাড়তো, চাঁদপুরের লজ, নানগঞ্জের লজ, দিগুলির লঞ্চ। ওদিকে একটা নদীর অনেক দেখা যায় কিনা দেখি তো, চলুন তো দেখি। এইটা ছিল সেই নদী, এখন কচুরি পানা ভরা। হ্যাঁ, কচুরি পানা ভরা। আর ওই দেখেন, ওই যে কৃষকরা বাড়ি ঘর করছে এখন, ওখানে 150 হাত পানি ছিল। সেই পদ্মাকে ঘিরে গোয়ালন্দের এত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ কালের পরিক্রমায় প্রমূর্ত পদ্মার সেই যৌবন আর নেই। ঢেউ আশ্রয় পড়ে না স্টিমারের বাজুতে। পদ্মার এমন দশায় গোয়ালন্দের সে নাম আর জৌলসনী। মনে করেন স্বাধীনের কিছুদিন পরে ঘাট বন্ধ হয়েছে। যখন এই নদীর মোহনা শুকায় যায়, হ্যাঁ, গিজারিং করে না, গিজারিং না করাতে এই ঘাটের মোহনা শুকে যায়। শুকে গেলে স্টিমার লঞ্চ আর আসতে পারে না, তখন ওদিকে সরে যায়। হ্যাঁ, এখানে সব বড় বড় লঞ্চ এসে থামতো। কার্গো লঞ্চ, বুঝলেন, বড় বড় ছাদি নৌকা, সব এখানে এসে হ্যাঁ, থামতো। 2000 মনে 3000। আর তখন যে মানে সেই বড় বড় ঢেউ, পদ্মার ঢেউ, ঢেউ, বিশাল ঢেউ। আর উতাল পাতাল করতেছে নদী, খালি উতাল পাতাল করতেছে। নৌকা এই পালি এই পালি এই পালি এই পালি করতেছে খালি, বুঝলেন। চলেন তাহলে আমরা একটু স্টিমার ঘাটে যাই। এটা হলো খেয়াঘাট, কুদারা ঘাট। আর ফেরি থামতো এখানে। হ্যাঁ, ফেরি আছে এখানে, এখানে ফেরিঘাট। এই যে ঘরটার, এই বড় ঘরটা, এটা হচ্ছে ফেরিঘাট। ফেরিঘাট। আর এইটা ছিল সেই পদ্মা। সেইটা, এইটা পদ্মা। এখন আর এখানে পানি প্রবাহ নাই। না, এখানে পানি কোনো স্রোত নাই, পানি কোনো স্রোত নাই। না স্রোত নাই। এখন বদ্ধ জলমহল হয়েছে আর কি। তখন এই গোদারা ঘাটে যে আপনারা কি নৌকা নিয়ে থাকতেন? এখানে খেয়া নৌকা, পাটনি নৌকা, আটনি নৌকা। পাটনি নৌকা। মাঝিরা কোথায় গেল? মাঝিরা হয়তো পুরন মারা গেছে, কেউ কৃষি কাজ করতেছে। তা এখন কি কোনো জেলেপাড়া আছে? জেলেপাড়া ওইদিকে আছে, দক্ষিণে আছে। দক্ষিণে জেলেপাড়া আছে না? হ্যাঁ, দক্ষিণে জেলেপাড়া। কত দূর এখান থেকে? এখান থেকে বহু দূরে। আমরা হেঁটে যাই মাল্লা গ্রামের দিকে। গোয়ালন্দ মানেই তো একসময় মাঝি মাল্লা আর জেলেদের বসত ছিল। আমরা সেই সোনালী দিনের স্টিমার আর রেলকুলির দেখা পেলেও মাল্লাদের গ্রামে কাউকে পেলাম না। তবে পদ্মা নদীর সেই কুবের মাঝিরা আছেন এখনো কারো কারো স্মৃতিতে। কত বড় ছিল মাল্লাদের গ্রাম? খুব বড় না, ছোট একটা গ্রাম। ছোট গ্রাম ছিল। কত পরিবার থাকতো ধারণা? না, 8-10 ঘর লোক ছিল। 8-10 ঘর। এই 8-10 ঘরের লোক হচ্ছে এই নৌকায় কাজ করতো। নৌকার কাজ করে এই ডোঙা টোঙা বাদ দিয়েছে, ভাড়া দিত, এই আচ্ছা। করতে। আর এই যে মাঠেটা ধান টান খুঁজে থেকে আনতো, ইন্দুরি যারা ভ্যাক্টর করে খুঁজে আনতো, আচ্ছা। কাশিম টাসিম করে। আর দেখছি আমরা। আর আমাদের একটা নৌকা থাকলে দরকার হলে পরে ওদের কাছে আমরা ভাড়া নিয়ে আসি। আর নৌকা ভাড়া আনতেন কত করে মাল্লাদের কাছ থেকে? ভাড়া থেকে সস্তার বাজারে ওই 300-200। এই মাল্লাপট্টির লোকজন কই গেল? মাল্লা বুঝি মাল্লারা এখন দেখে জায়গা জায়গা চলে গেছে, ওই 71-এর যুদ্ধের সময় চলে গেছে। তারপর আর ওরা এই যে নৌকার কাজ বা অন্য কোনো কাজের সাথে না, তারা আছে এই গোয়ালন্দ ঘাটে আর মাল্লাতে দেখা যায় না। না। পুরো পরিবার সহ গোয়ালন্দ ঘাট থেকে মাল্লারা চলে গেল। ঠিক আছে, আচ্ছা। জীবনের কত কোলাহল, কত আয়োজনই তো থেমে যায়, থেমে গেছে। ঘাট বদলে ফেলে তরি, নদীও বাঁক বদল করে। নদী বাঁক বদল করে অভিমানে, হয়তো যাত্রীর সঙ্গে অভিমান, কোনো জনপদের সঙ্গে অভিমান,
মানুষের সঙ্গে এই যে নদীর যে মান অভিমানের সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু মানুষের সঙ্গে মানুষও তো বদলে ফেলে তার কত প্রিয় মানুষকে। নদীর মতো মানুষের জীবনেরও বাঁক বদলে যায়, বাঁক নেয়, কিন্তু মানুষ ফিরে আসতে চায় তার পুরাতনের কাছে। হয়তো ফিরেও আসে মানুষ, এসে তার পুরনো মানুষকে খুঁজে, পুরনো জনপদকে খুঁজে, কিন্তু সেই ঘাট, সেই স্টেশন, সেই আয়োজন, সেই কোলাহল আর সে ফিরে পায় না। যেমন আমরাও এসে দেখলাম যে সেই হারানো গোয়ালন্দ ঘাট, গোয়ালন্দ বাজার, গোয়ালন্দ স্টেশন, সেই ইলিশের সেই সৌরভ, যাত্রী, হকার, কুলিদের সেই কোলাহল কিছুই নেই। জীবনের কোলাহলের মতোই হারিয়ে গেছে, হয়তো নতুন কোনো কোলাহলের খোঁজে। গোয়ালন্দ ঘাটে হাঁটতে হাঁটতে মনে পড়ে শ্রমিক নির্যাতনের এক লোমহর্ষক ঘটনার সাক্ষী এই গোয়ালন্দ ঘাট। আসামের চা বাগানের কুলিরা দীর্ঘ বঞ্চনা, শোষণ সহ্য করতে না পেরে দলে দলে দেশে ফিরতে শুরু করে। চা শিল্পের মালিকরা একজোট হয়ে রেল কর্তৃপক্ষকে কুলিদের টিকিট বিক্রি বন্ধের অনুরোধ জানায়। বাধ্য হয়ে কুলিরা হেঁটেই দেশে চলে যাওয়ার সংকল্প গ্রহণ করে। ক্ষুধার্ত, ক্লান্ত, অবসন্ন কুলিরা চাঁদপুর ও গোয়ালন্দ স্টিমার ঘাটে রাতে বিশ্রামের জন্য উপস্থিত হয়। 1921 সালের 20 মে প্ল্যাটফর্মে স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সপরিবারে ঘুমিয়েছিল কুলিরা। মাঝ রাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফরিদপুরের নির্দেশে ব্রিটিশ অফিসাররা এবং গোর্খা চৌকিদাররা নির্বিচারে গুলিবর্ষণ করে। মৃত্যুর কোলে ঢলে পড়ে অসহায় হাজার হাজার কুলি পরিবার। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। কি আপনি মাছ ধরেন? কখন মাছ ধরেন? রাত্রে, সকালে। সকালে? আজকে গেছিলেন মাছ ধরতে? ও, কি মাছ পেলেন আজকে? আজকে পোনাঘাটাই করছি, বাটা, সিলভার, ব্রিগেড। ব্রিগেড আবার কি মাছ? সিলভার জাতীয়। সিলভার জাতীয় যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিক্রি করে দিচ্ছেন বাজারে? বাজারে বিক্রি করছি, এমনি পোনাঘাটাই করছি। পোড়াঘাটায় শুরুতে আর এক জায়গায় ফেলাইছি বড়। আচ্ছা আচ্ছা। এইখানে আপনারা কত বছর যাবত থাকেন? এখানে 21 বছর। 21 বছর। মানে আপনার পূর্বপুরুষরা সবাই মাছ ধরার সাথে জড়িত। তা আপনার বাড়িতে কজন আপনারা মাছ ধরেন? আমি, আমার বাবা। পদ্মা বা গোয়ালন্দ ঘাট ঘিরে যে জেলেপাড়া গড়ে উঠেছিল, তারাও ঘাটের মতো এক জায়গায় থাকেনি। এখন তো অন্য পেশায় চলে গেছেন অনেকেই, তবে বিন্দুপাড়ার জেলেরা আছেন এখনও। মাছ, জল নির্ভরতা এখনও তাদের যাপনে। তারা টিকে আছেন তাদের বিলুপ্ত প্রায় ভাষা বিন্দুকে সঙ্গে নিয়ে। কি অবস্থা দাদা, ভালো আছেন? বসেন 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 বসেন। আপনি কি মাছ ধরেন? হ্যাঁ, কোথায় মাছ ধরেন? মাছ এই নদীতে ধরি, পদ্মায় ধরি। কোন মাছটা বেশি কমে গেছে? চিংড়ি মাছটা বেশি কমছে আমার মনে হয়। এখানে আপনারা এখন কত জেলে পরিবার আছেন? এখানে জেলে পরিবার পাড়ায় আমরা 40-50 ঘর আছি। মাছ তো বেশি একটা মানুষ এখন পদ্মায় যায় না। ধরেন আমরা 10-15 জন পদ্মায় যান। পদ্মা, বাকিরা ওই ধরেন কিনে বেছে। নৌকা কয়টা আপনাদের? আমাদের গ্রামে নৌকা আছে 5-7টা আছে মাত্র। আগে তো অনেক ছিল। আগে ঘরে ঘরে ছিল। তা আপনি যে পদ্মা দেখছেন আর এখনকার পদ্মা, আর ওই কয়া লাভ নাই, এখনকার তো পদ্মাই না, এখন তো হাঁটেই পারো। আর মাছ যা ধরছি, ওই ইলিশ মাছ যেগুলো ধরছি ইয়ে তো এখন নাই। আপনাদের নিজেদের একটা ভাষা আছে, কি ভাষার নাম কি? বিন্দু ভাষা। এই ভাষাটা কোথা থেকে আসলো দাদা? কি জানো কোন দেশে আছে, আমরা দেখতেছি, এখন আমরাই করে পারবো। ও, আপনারা ওই জন্ম থেকে এই ভাষা একটা দেখে আসছেন? বাপ দাদাকার মুখে শুনছি, ওই ভাষাই কর। এখন কি ওই ভাষা চলে? ওই হঠাৎ একজন বলে না, মানে হারায় যাচ্ছে। এখন পদ্মা নদীতে ইলিশ পাওয়া যায় কিনা, হ্যাঁ, বা কতটুকু ইলিশ পান আপনারা, এইটা একটু বিন্দু ভাষা বলেন তো। দাদা বাক্কাইটা ফেলে যায় নাই, আর ফেলে নেই না বাক্কাইটা দিয়ে যা না, ল্যাঙ্কির সাথে ওই ল্যাঙ্কি কীর্তি কর ল্যাঙ্কি হ্যাঁ, 1 পোয়া 100 গ্রাম এইসব 100 টাকাওয়ালা।
গ্রামের মানুষজন কেমন আছে এখন? এখন আর জীবনটা খালি বাইরে রয়েছে, যে যে ব্যবসা করে বাড়তেছে করে খাইতেছে। গোয়ালন্দের হাটের সুদিন নেই, সে সংবাদ আমাদের জানা। তারপর এখানে হাটের মোড়কে না হলেও ছোটোখাটো বাজার বসে। আমরা পেয়ে গেলাম ছাগলের হাট। এখানে যা বিক্রি হয় তার পেছনে রয়েছেন বাড়ির মেয়েরা। নারীদের কেউ কেউ সরাসরি কেনাবেচা করতে আসেন, বাকিরা আসেন তাদের বাড়ির মেয়েদের পক্ষে ছাগল কিনতে বা বিক্রি করতে। তাই ছাগলটা বাড়িতে পালছে কে? ছাগলের মালিক কে? ছেলের বউ। ছেলের বউ? ছেলের বউ এই যে এই কোরবানিতে কি ছাগল বিক্রি করছে? ছাগল কোরবানিতে বিক্রি করছে, আবার কোরবানি দিচ্ছে। সবাই মিলে কিনতে আসছে না বিক্রিও করতে আসছেন? আমরা কিনতে আসছি, আমরা বেচতে আসছি। এখন কিনেন আবার ওই যে কোরবানিতে বিক্রি করেন? আবার বেচা হয়। এবার কয়টা বেচছেন কোরবানিতে? শাশুড়িরা বেচছে। কয়টা? শাশুড়িরা বেচে প্রতি বছরে 2-3টা করে বিক্রি করে। ও আগে কিনে রাখেন আবার কোরবানিতে বিক্রি করে দেন। তা আজকে কি কিনলেন কয়টা? এই আমি কিনিনি, এই যে এটা পছন্দ। এটা পছন্দ হয়েছে? কত চায়? চাই 8,500। 8,500 চেয়েছে। আর আপনি কত দিবেন বলেন? 5,000। তা আপনি কি মানে ছাগল পালেন বাড়িতে? হ্যাঁ। প্রতি বছরে বিক্রি করেন এই কিনে কিনে? হ্যাঁ হ্যাঁ। বিক্রি করলেন কবে? এই ঈদে বেচছি, কোরবানিতে বেচছি। কোরবানিতে বেচছেন? কিনছিলেন কত দিয়া ওটা? সালাম 10,000 বেচছি 30,000। 10,000 টাকা দিয়ে বেচছেন, কিনছেন 30,000 দিয়ে বেচছেন। বাহ, 20,000 টাকা লাভ। কতদিন পাললেন ওই যে 10,000 টাকার ছাগলটা? 6-7 মাস পালছি। এইটা যে নিলেন কত দিয়ে নিলেন? এটা কিনলাম 9,200 টাকা। 9,200 টাকা। আবার আগামী কোরবানিতে বিক্রি করবেন এটা? তারপর স্বামী কি করেন? মাঠে কাজ করে। মাঠে কাজ। আর এই গরু ছাগল এগুলো আপনিই পালেন? সন্ধ্যা নেমেছে, পথে দেখা হয় সন্ধ্যার সঙ্গে। এই সময়টাই যখন যেখানে থাকি দেখার চেষ্টা করি। যতটা না সন্ধ্যাকে তার চেয়েও বেশি আলো এবং অন্ধকারকে। চৌরাস্তায় দাঁড়িয়ে জীবনকে দেখার মতো। মানুষকে তো আলো এবং আধার দুই রূপেরই মুখোমুখি হতে হয়। আমি সন্ধ্যাকে দেখি পথে হেঁটে হেঁটে। এক সময় শহরে গ্রামে সন্ধ্যার সুন্দর এক সুর ছিল। সেই সুর বহুদিন পর খুঁজে পেলাম রাজবাড়িতে। এখন এই যে রাজবাড়ির এই যে গানের চর্চা, সাংস্কৃতিক চর্চার কি অবস্থা? মোটামুটি ধরে আমাদের রাজবাড়িতে অনেক সংগঠন আছে, সব জায়গায় ইনশাল্লাহ মোটামুটি এই চর্চা চলে এবং চলছেও। কি গান শোনাবেন আজকে? পল্লী গান। মন ভোমরা মজলি না রসুল নামের রসে ও তুই গাইলি না তাহার নোগা মজলি নামের রসে মজলি নামের রসে
বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আমি তো তার ডাকেই পথে নেমেছি, সেই স্কুল বেড়াতেই। তেলাকুচা মেঠোফুল তুলতে জমির আয়ল ধরে হেঁটে যাওয়া, খেতে মটরশুমে ঠোঁট ছোঁয়ানো, কিংবা রৌদ্র ছায়া ধানের শীষের খেলা দেখা, বুনো পাখিদের সাথে ভাব করা, বিলের কাদা সেচে জিওল মাছ নিয়ে দৌড়ে বাড়ি আসা, শালিধানের চিরা খাবার লোভে না, পিড়িতে বসার লোভে এক গ্রাম থেকে আরেক গ্রাম ছুটে চলা। কি মাছ হয় এখন? চিংড়ি মাছ। ও শুধু চিংড়ি? হ্যাঁ, শুধু চিংড়ি করবে। কতটুকু মাছ পান চিংড়ি? চিংড়ি এখন তো বেশি পড়ে না, ওই যে পাট পচা পাট নামাইছে তো গাঙ্গে, পানি বন্ধ। বেশি মাছ হয় কখন? এই যে এখন তো পাট পচাচ্ছে। হ্যাঁ, এই তো এই যার কদিন পরে বেসাল বেসাল পাবেন সবাই, জাল টাল দিলে অনেক মাছ পাবেন। তখন কি মাছ পান? পোনা মাছ পাবেন, গাইরে আপনার টাটকিনি, বাটা, তারপর আপনার নসি, কাতল, এইগুলো। তারপর বাসাকে দিকে। আচ্ছা, এই যে এই কুমার নদ, হ্যাঁ, এই কুমার নদকে আপনারা কিরকম দেখেছেন? কুমার নদটাকে অনেক বড় দেখছি, নৌকা বাইচ হইতো, আমরা দেখতাম। এবং এই যে ব্রিজটা ওইখানে সুজনবাদিয়ার ঘাট, বিভিন্ন জায়গাতে নৌকা আসতো, মাল বোঝায়, এখান থেকে মাল নেওয়া আনা করতো, পালতোলা নৌকা মানে গুণ টানতো, মনে আছে অনেক স্রোত হইতো। আর এমনি সুজনবাদিয়ার ঘাট নামটা হলো কিভাবে? এটা ওই নদীর ওপারে অনেক বেদে বহর ছিল, অনেক নৌকায়, ওরা নৌকায় বসবাস করতো, ওই জন্য ওই কবি জসিমউদ্দিন সুজনবাদিয়ার ঘাট দিছিল, ওই ঘাটটার নাম দিয়েছিল সুজনবাদিয়ার ঘাট। কেউ নেমন্তন্ন করুক কিংবা না করুক, দুরন্ত অলস শরীর নিয়ে মাটিতে শুয়ে চোখে জল এসেছে পল্লী জননী এবং তার ছেলের কথা ভেবে। ছেলের কথা ভেবেই গ্রামের আড়ং থেকে লাটাই কিনে এনেছিলাম। গ্রামের ঘরে ঘরে কত আসমানিকে আমার দেখা। সুজনবাদিয়ার ঘাটে প্রেমিক প্রেমিকাদের কি এখনো হয় শুভ দৃষ্টি বিনিময়? ডালিম আছে, স্মৃতিতে আছেন মেঘ রং শাড়ি পরা, বাঁশবাগানে দাঁড়িয়ে থাকা দাদি, তাদের কথা ছড়িয়ে আছে কোন নকশি কাঁথার মাঠে। কবি জসিমউদ্দিনের বসত কুমার নদীর পাড়ে। তার ভিটে থেকে বের হতেই দেখা পাই বাউল গানের এক দলের সঙ্গে। ফরিদপুরের বাউল শিল্পীদের মধ্যে লালনের যেমন প্রভাব আছে, তেমনি বাউল ঘরানার অন্যান্য সাধকদের গানের চর্চাও হয় কুমার নদের পাড়ে। এই মানুষ ভজলে সোনা মানুষ ওরে মানুষ ছাড়া কেবারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া কেবারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া কেবারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া কেবারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দিদলে মিলালে সোনার মানুষ জলে, দিদলে মিলালে সোনার মানুষ জলে, মানুষ গরুর কৃপা হইলে, মানুষ গরুর গরু গো মানুষ গরুর কৃপা হইলে জানতে পাবি, ও তুই জানতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই মানুষে মানুষ কথা গাছে যেমন আলোক লতা, এই মানুষে মানুষ কথা
গাছে যেমন আলোকলতা জেনে শুনে মুড়াও মাথা জেনে শুনে জেনে শুনে মুড়াও মাথা যাতে চলবি ও তুই যাতে চলবি মানুষ বুঝলে সোনার মানুষ হবে মানুষ বুঝলে সোনার মানুষ হবে মানুষ বুঝলে সোনার মানুষ হবে। জয় গুরু জয় গুরু। আমরা লালনের গান শুনলাম যে মানুষ হওয়ার। তা আমরা আছি তো কবি জসিমউদ্দিনের বাড়ির পাশে, কুমার নদের পাশে। গ্রামের মানুষ, বিভিন্ন শ্রমজীবী মানুষের যে বিচিত্র পেশা, এই কৃষক থেকে আরম্ভ করে কুমার, কামার, তাঁতি, তাদেরকে যে সম্মান দেওয়া, তাদেরকে যে স্বীকৃতি দেওয়া, এই কথাগুলো কিন্তু জসিমউদ্দিন বলেছেন এবং গ্রামীণ জনপদের মানুষের দুঃখ কষ্ট এনেছেন। ওনাকে পল্লী কবিতে শুধু সীমাবদ্ধ না রেখে তার গানের যে বিশালত্ব, তার কবিতার যে বিশালত্ব, এগুলি নিয়ে যদি একটু আপনি বলেন। পল্লীকবি জসিমউদ্দিন বাঙালির জীবনের চলার পথের পাথেয়, তার প্রকৃতি নিয়ে, মানব প্রেম নিয়ে, সমাজ নিয়ে, নদী নিয়ে এবং পল্লী বলতে যা বোঝায় তার প্রতিটা চেতনাই তার ভিতর বিরাজমান। তাই পল্লীকবি জসিমউদ্দিন বলছেন, কি বলিব সোনার চাঁদ রে, কি বলিব রে আর, এই না নৌকা ডুবু রে ডুবু, এই নৌকা তোমার। তাহলে এই দেহটাকে সে কোথায় বিশ্লেষণ করছে আমাদের জসিমউদ্দিন? এই জসিমউদ্দিনের এই যে ভাববাণীটা, তুই যে আমার মাথার বেনি, সে তুইটা কে? তুইটা আমি, তুমি সে, আমাতেই আমি, আমাতেই আমি যাকে ধারণ করি, আমাতেই আমি যাকে ধারণ করি। জয় গুরু দরদি, জয় গুরু। কি বলিব আর কি বলিব সোনারে চাঁদ রে, কি বলিব রে কি বলিব রে এই যে নৌকা ডুবু ডুবু, এই যে নৌকা ডুবু ডুবু, এই নৌকা তোমার দয়াল কি বলিব রে কি বলিব সোনার চাঁদ রে, কি মাতার বেরি দয়াল তুই যে গলারে, তুই যে গলারি হার, তিলকে মাত্র না দেখিলে, তিলকে মাত্র না দেখিলে সকলি আন্ধার দয়াল কি বলিব রে কি বলিব সোনা চাঁদ রে, কি বলিব রে কি বলিব রে। ফরিদপুরের পাট গুণগত মানের সেরা, সেই পাটের উপর নির্ভর করে ফরিদপুরে পাটকল তৈরি হয়েছে। দেশের বাইরের জন্য এখানকার পাটকলে নানা প্রকার পণ্য তৈরি হচ্ছে, বাজার সম্প্রসারিত হচ্ছে, পাটের উপযোগ বেড়ে যোগ হচ্ছে নতুন নতুন পণ্য। কল মালিকরা বলছেন, পাটকল বন্ধ থাকার কোনো কারণ নেই। ব্যবস্থাপনায় সুশাসন হলে দেশে কোনো পাটকল বন্ধ থাকার কথা নয়, বরং বাড়বে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। ফরিদপুরে পাটটা হলো কোয়ালিটির দিক থেকে সবচেয়ে উন্নত। এখানে অনেক ফাইন ফ্যাব্রিক যেটা আমরা করি, এই পাটটা সাধারণত ফরিদপুরে পাওয়া যায়। দানাটা একটু চিকন, ফাইবার চিকন, এটা দিয়ে অনেক লাইট কারণে সুতা বানানো যায়।
যে সুতাটা আমরা সাধারণত ইরানের জন্য এক্সপোর্ট করি আর কি। দামের কি অবস্থা, মানে এই যে আপনারা বর্তমান দাম গত বছর চেয়ে প্রায় 68-900 টাকা মনে বেশি, মানে সবচেয়ে বেশি দাম তো ফরিদপুরের পাট। ফরিদপুরের পাট। আর একটা পাট আছে আমাদের, যে পাটটা আমাদের উল্লাপাড়া, আপনার উল্লাপাড়া মাদারীপুর শরীয়তপুরে হয়, এটা আমরা ম্যাস্ত পাট বলি বা ক্যানাপ বলি। এই পাটার দাম তুষার পাটের চেয়েও বেশি। ওই পাট দিয়ে কী করেন আপনারা? এই পাট দিয়ে সাধারণত আমরা ফুল ভ্যারাইটি সুতা করি, যেগুলো আমরা বিশেষ করে হল্যান্ড, মেক্সিকো এইসব দেশে রপ্তানি করি আর কি। এই যে পাটের তো আমাদের খুব খারাপ দিন এক সময় ছিল, হ্যাঁ, আমরা বলছিলাম যে আমাদের সোনালি আঁশের সোনালি দিন চলে গেছে। এখন কি অবস্থা? এখন চাষিরা মোটামুটি গত বছর ভালো পয়সা পাইছে, এবছরও পাটের উৎপাদন অন্যবারের চেয়ে হয়তো বা আমরা আশা করছি যে 10% উৎপাদন সারা বাংলাদেশে কম হবে। ওয়েদারের কারণেই এই ঘাটতিটা হবে, আবহাওয়াজনিত কারণে উৎপাদন এবার কম হবে। এই সোনালি আঁশের কাঁচা ঘ্রাণ নিতে জল জমিনের কাব্যের কাছেই ফিরতে হয়। শৈশবে গ্রামের খাল বিলে ঘুরে বেড়াতে গেলে যে ঘ্রাণ নাকে এসে পৌঁছাতো এই শ্রাবণ ভাদ্র মাসে, তা হচ্ছে পাট পচানোর ঘ্রাণ। আমার কাছে আজও পাট পচানোর ঘ্রাণকে সৌরভ বলেই মনে হয়। পথে পথে পচা পাট তুলে আঁশ ছাড়িয়ে নেওয়া নারী পুরুষের সঙ্গে কত যে গল্প হতো। পাটখড়ি ছিল গ্রামে ঘুরে বেড়ানোর সঙ্গে। পাঠ্য বইতে যখন পাটখড়ি দিয়ে হার্ডবোর্ড তৈরির কথা পড়েছি, সেই সময় থেকেই পাটখড়ি আমার কাছে বেশ মূল্যবান। বাড়ির চুলোয় পাটখড়ি এগিয়েও দিয়েছি হয়তো মা দাদিদের সঙ্গে। এবার আপনি কয়খানি করলেন পাট? 52% করছে। 52% করছেন। কেমন হয়েছে এবার? এবার 26-27% ভালো হয়েছে। এই যে বেশি লম্বা হয় না, এটাই লম্বা হলো না কেন এবার? এবার লম্বা হয় না, এই যে বৃষ্টির কারণে আগে গেছে রোদ, খরা, পরে এলো বৃষ্টি। কতটুকু লম্বা লাগে? 6-7 হাতা হয়, এতে 4 হাতের মতো লেগেছে। পাট কেমন হয়েছে এবার? পাট এবার ভালো হয় নাই। ভালো হয় নাই? পাটখড়ি কীভাবে বিক্রি করেন আপনারা? তাই গেলবার মাসে 1000 টাকা করে ওই পাটখড়ি বিক্রি করছে লাস্ট পর্যন্ত। 1000 টাকা কি মানে শ? ও, কিন্তু এগুলি তো মনে হয় ওরকম না। ভালো পাটখড়ি ছিল, এগুলো তো নিয়মই। হ্যাঁ, ওগুলি তো মোটা মোটা ছিল। হ্যাঁ, বড়ও ছিল, মোটাও ছিল। এবার খড়িও ভালো হয় নাই, পাটও ভালো হয় নাই। পাটও ভালো হয় নাই। পাটের দড়ি পাকানোর দৃশ্য আজও চোখে ভাসছে। শৈশব পেরোতে পেরোতেই শুনতে হয় সোনালি আঁশের সুদিন চলে গেছে, পাটের তৈরি পণ্যের কদর কমেছে, পাটকল বন্ধ হচ্ছে একের পর এক। চাষিরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে। পাটের সে মন্দাকাল কাটিয়ে আবার সুদিন এসেছে। রোদ উঠেছে কৃষকের উঠোনে, পাটের দামও ভালো পাচ্ছেন তারা। চাচা এদিকে আসেন, কী অবস্থা এবার পাটের? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবার। আর কেউ কেউ বলছে খারাপ আছে, কিছু খারাপ আছে, কিছু ভালো আছে। চৈত্র মাসে পয়লা বুনাইছেন, তারপর তো চৈত্র গেল, বৈশাখ গেল, জ্যৈষ্ঠী আষাঢ়, হ্যাঁ শ্রাবণ মাসে মনে করেন নেওয়া শুরু করছি। নেওয়া শুরু করছে। তা খরাটা কোন পর্যন্ত গেছে এবার? খরা এবার মনে করেন বৈশাখ মাস পর্যন্ত পুরো খরা গেছে। এই জন্য একটু ঝামেলা হয়েছে। মানে অন্য সময় কি বৈশাখ একটু বৃষ্টি পায়? বৈশাখ একটু বৃষ্টি পায়, কিন্তু বৃষ্টি পায় না। বৃষ্টি না পাওয়ার কারণে মেশিন দিয়ে সেচ দিছি। আর ওই বৈশাখে জ্যৈষ্ঠীতে এসে যে পানি পাইছে বৃষ্টির, ওই পানির কারণে পাটটা কিছু মারা গেছে। পাট গাছ কয় ফিট হয়? আর তাতে মনে করেন 7-8 হাত লম্বা হয়। 7-8 হাত লম্বা হয়। আর এবার মনে করেন 4-5 হাত হয়েছে। ও, ওই জন্য আবার একটু লাভবান কম। পাট আপনারা বেচেন কোথায়? বেশি বাখুন্ডে বেশি, কেষ্টপুর বেশি, গজারে বেশি, হাটে। হাটে। ঠিক আছে স্যার। এই পাট কি নতুন পাট না পুরান পাট? নতুন পাট। এখন দাম কত? ভালোটা 4000 আছে। ভালোটা। আর এটা কি পাট? এগুলো 3500, 3600, 3700। ও, কি নাম এটার? মাজলা পাট। মাজলা পাট। এটা কি নতুন পাট? এটা নতুন পাট। কোন মাস পর্যন্ত পাট চলে তোলা? আমাদের এলাকার যে পাটগুলো আছে আর আপনার 15 দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে, কাটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনার তৈরি করতে আরো 15 দিন, আপনার ঘরে 1 মাস আপনার সিজন করতে লাগে। ও, পাট পচাইতে তো আবার 15 দিন লাগে। কয়রকম পাট আছে এখানে 2 রকমের পাট, এটা এক কোয়ালিটি, ওইটা আরেকটা কোয়ালিটি। আচ্ছা, এটা আপনার তুষার লালি পাট। তুষার লালি পাট। তুষার লালি, ওইটা তুষার লালি, মানে এটা গ্রেড 1 আর এটা 2। ও, গ্রেড 1 এর দাম কিরকম? এটা আপনার 4000 থেকে 4100 টাকা।
কৃষকের কাছ থেকে কিনেন কত দিয়ে? তাদের কাছ থেকে কিনে। আর ওইটা হলো 3800 থেকে 2900 টাকা। আপনারা পাটটা কোথায় দেন? আমরা এইসব পাট হলো আপনার আকিজ মিল, জনতা মিল। আচ্ছা, মিলগুলিতে দেন। গতবারের চেয়ে কি এবার দাম একটু বাড়তি না? গত বছর হচ্ছে একটু বাড়তি দাম, বাড়তি হলেও কৃষকের খরচ অনেক বেশি। বাংলাদেশের মধ্যে আপনার পাটের তো নির্ভর করে 80-র উপর, তাই না? জি, 80-র উপর। এই যে পাট আপনার এগুলো, হ্যাঁ, এই যে স্ট্যান্ডগুলো, এগুলো তো আমাদের এলাকা শক্ত, অন্য এলাকা পাটগুলো টান পুষের মধ্যে চলে যায় শক্ত। কৃষক, শ্রমিক, তাঁতি, কামার, কুমার, জেলে, তারা তাদের যে শিল্পের সাধনা কিন্তু করে যাচ্ছে তাদের বংশ পরম্পরায়, কিন্তু সমাজ, রাষ্ট্র তাদের কতটুকু স্বীকৃতি দেয় তা নিয়ে কিন্তু প্রশ্ন রেখে গেছেন কবি জসীমউদ্দীন। তিনি তার উত্তর প্রজন্মকে, অর্থাৎ আমাদেরকে বলেছিলেন যে তোমরা এই শিল্পীদের পাশে দাঁড়াও। আমরা কি আসলে সেই শিল্পীদের পাশে দাঁড়াতে পেরেছি?